শুভ সকাল সবাইকে। আজকে তোমাদের সাথে যে ক্লাসটি রয়েছে সেটা হচ্ছে মেইনটেনেন্স ল্যাব অর্থাৎ ওয়েট প্রসেসিং মেশিনারিজ গুলো এবং সেগুলোর মেইনটেনেন্স সম্পর্কে। হোপফুলি তোমরা সবাই দেখতে পাচ্ছ, সিরাজ এবং রুবেল বাকি আছে। দেখো যে এখানে স্টাডি ফার্স্ট এক্সপেরিমেন্ট, আমরা ইন্ট্রোডাক্টরি এক্সপেরিমেন্ট দেখবো। স্টাডি অন মেইনটেনেন্স এন্ড মেইনটেনেন্স টুলস ইউজড ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে তো না? জি Okay, স্যার। তো দেখো আমাদের টেক্সটাইল ফ্যাক্টরি বা টেক্সটাইল সাবজেক্ট একটা হাইব্রিড সাবজেক্ট, কম্বিনেশন অফ মাচ মোর অ্যারেনা হেয়ার। সেটা যেমন কেমিস্ট্রি রয়েছে, তেমনি ফিজিক্স রয়েছে, তেমনি পলিমার সায়েন্স রয়েছে, তেমনি মেকানিক্যাল থিংস রয়েছে এখানে। তো যেহেতু প্রসেসিং গুলো মেশিনারিজ এর মাধ্যমেই হবে, সো আমাদের মেশিনারি সম্পর্কে জানতে হবে এবং আজকের এই এক্সপেরিমেন্টটি বা আজকের এই ওয়ার্কটি অন বেসিস অফ দিস মেশিনারিজ, সেই টুলস এবং সেগুলো সম্পর্কে আমরা জানবো। প্রাইমারিলি আমরা আজকে কিছু বেসিক টুলস এর কথা জানবো, দেন আস্তে আস্তে আমরা আমাদের টেক্সটাইল যে বিভিন্ন প্রকার মেশিনারিজ রয়েছে, আমাদের প্রি ট্রিটমেন্ট মেশিনারিজ, আমাদের ডাইং মেশিনারিজ, আমাদের ফিনিশিং মেশিনারিজ, সেগুলো সম্পর্কে জানবো। বিশেষ করে ডাইং মেশিন গুলো, তারপর ফিনিশিং মেশিন গুলো, স্টেন্টার, প্রিন্টিং মেশিন, এভাবে প্রত্যেকটা মেশিন সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করি তোমাদের এইটার উপর একটা থিওরি ক্লাসও আছে, যে মেশিনারিজ পরিচিতির উপরে। তো সেখান থেকেও আমরা অনেক কিছু শিখবো। তো এখানে আরেকটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো এবং আমি আশা করছি কিছুদিনের মধ্যে যদি ভালো হয়ে যায়, আমরা ফ্যাক্টরিতে আবারও ভিজিটের ব্যবস্থা আমি স্যারকে বলে করানো যায় কিনা। তো সেই ক্ষেত্রে অথবা পার্সোনাল উদ্যোগে হলেও আমরা গিয়ে মেশিনের পার্টস গুলো বা মেশিন গুলো দেখে আসবো। যে সাধারণত ফ্রাইডেতে গেলে যেটা হয়, ফ্যাক্টরি গুলো বন্ধ থাকে এবং সেদিন তারা মেইনটেনেন্সটা করে থাকে। ওকে, তো প্রথমে আসি আমরা মেইনটেনেন্স বলতে কি কি বুঝি। তো মেইনটেনেন্স বলতে আমরা সবাই কম বেশি বুঝি যে এখানে লিটারেচারে কি বলছে, যে মেইনটেনেন্স ক্যান বি ভিউড এজ এ কম্বিনেশন অফ অ্যাকশন ক্যারিড আউট ইন অর্ডার টু রিপ্লেস। এটা একটা অ্যাকশন, অর্থাৎ অনেকগুলো অ্যাকশনের সমন্বয়, কম্বিনেশন। বলা হচ্ছে রিপ্লেস, রিপেয়ার or modify the components, item, parts to the machine can continue to operate in specified availability of the specific time. যে অনেকগুলো কাজের সমন্বয়, যেখানে আমরা বলতেছি রিপ্লেস, রিপেয়ার আর মডিফাই। অর্থাৎ একটা মেশিনকে চালু রাখার জন্য সেটাকে আমরা রিপ্লেস, রিপেয়ার, মডিফাই করতে পারি, সেটাই হচ্ছে তার মেইনটেনেন্স। সহজ বাংলা কথায় যদি বলি, আমাদের সাইকেল বাইসাইকেল সবাই চালিয়েছি, তো বাইসাইকেল মাঝে মাঝে খারাপ হয়ে যায়, তখন আমরা সেই মেকানিকের কাছে গিয়ে সেটা ঠিক করে নিয়ে আসি, সেটাই কিন্তু মেইনটেনেন্স। তো এখানেও ঠিক তাই বোঝাচ্ছে যে একটা মেশিনের ওয়ার্কিং কন্ডিশনে রাখাটাই হচ্ছে তাকে মেইনটেনেন্স বলা হচ্ছে। উদ্দেশ্য কি মেইনটেনেন্সের? এর উদ্দেশ্য মহৎ, ম্যাক্সিমাইজিং দ্য প্রোডাকশন। তো দেখো, ওই সাইকেলের যেহেতু উদাহরণ দিলাম, তো সাইকেলটা যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি ম্যাক্সিমাম গতিতে যেতে পারবা। তো তেমনি একটা ফ্যাক্টরির প্রাণ হচ্ছে তার মেশিনারিজ গুলো। তো সেই মেশিনারিজ গুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সেখান থেকে ম্যাক্সিমাম প্রোডাকশন পাওয়া সম্ভব। যদি মনে করো এরকম কোনো একটা মেশিন বন্ধ হয়ে আছে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, তাহলে তো সেখান থেকে ম্যাক্সিমাম প্রোডাকশন আমরা আশা করতে পারি না। কারণ একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে টাইম মানি, মানে একটা মেশিন বসে আছে তাহলে সেটা লস কিন্তু হচ্ছে, একটা আওয়ার চলে যাচ্ছে, তাহলে সেখানে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাকশনটা আমরা পাচ্ছি না। আর ফ্যাক্টরি গুলোর উদ্দেশ্যই হচ্ছে ম্যাক্সিমাম লো কস্টে ম্যাক্সিমাম প্রোডাকশন, কারণ মার্কেটে কিন্তু প্রচুর কম্পিটিটর। তো একটা প্রোডাক্ট তুমি যখন মার্কেটে ডেভেলপ করে বিক্রি করবা, সেল করবা, মনে করো প্রাণ কোম্পানির এখন চিপস আছে, তুমি যদি এখন চিপস তৈরি করে বিক্রি করতে চাও, তোমার তো প্রাণ কোম্পানির চেয়ে বেশি দামে চিপস তৈরি করে বেচলে হবে না, তাহলে তো তুমি কোলাতে পারবো না। তোমাকেও সেম প্রসিডিউরে প্রাণের চেয়ে আরো কম ভ্যালুতে কিভাবে কস্টে তোমার প্রোডাক্ট উৎপাদন করা সেই চিন্তা করতে হবে, মার্কেটিং পলিসি, না হলে তো তুমি বাজারে টিকতে পারবে না। সো এই জন্য যেটা দরকার, তোমার মেশিনারিজ গুলোকে কিন্তু সবসময় চালু রাখতে হবে এবং ম্যাক্সিমাম প্রোডাকশন পেতে গেলে কি, মনে করো তোমার একটা যন্ত্র আছে, কিসের যন্ত্র, সাইকেলের কথাই বলি, সেটা চালাইতে বেশি ভালো লাগে না বা বেশি দৌড়ায় না, সেক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম পাবা না। তো ফর দিস রিজন মেইনটেনেন্সটা আমাদের দরকার, ফর ম্যাক্সিমাইজিং প্রোডাকশন আর ম্যাক্সিমাম প্রোডাকশনের জন্য। আমরা যদি কোনো ফ্যাক্টরিতে পিপিসি বা এই ধরনের কোনো গোল সেট করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা দরকার। অপটিমাইজেশন অফ ইউজফুল লাইফ অফ ইকুইপমেন্ট। তো দেখো, আমরা একটা হ্যান্ডফোন কিনে 2 বছর 3 বছর পর ফেলে দিই, একটা মেশিন কিন্তু আর ফেলে দেওয়া যায় না, সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। তো এই অপটিমাইজিং ইউজফুল লাইফ অফ দ্য ইকুইপমেন্ট, একটা ইকুইপমেন্ট অর্থাৎ একটা মেশিনারিজ, একটা ডাইং মেশিন কিনলাম, সেটা 10 বছর, 15 বছর, 20 বছর, মানে কতদিন সেটা ইউজফুলি চালানো যায়, সেটার জন্য কিন্তু মেইনটেনেন্সটা দরকার। প্রথমে হয়তো 2-1 বছর কোনো প্রোডাক্ট ট্রাবল বা কোনো প্রকার প্রবলেম হয় না,
কিন্তু আস্তে আস্তে মনে করো একটা পিন, একটা নাট খুলে গেছে, একটা পিনিয়নের সমস্যা, এভাবে আস্তে আস্তে কিন্তু সমস্যাগুলো রেইজ করে। তো আলটিমেট তখন যদি আমরা সেই পিন বা সেই নাট বা বোল্টটা চেঞ্জ না করি, তখন এটা কিন্তু একসময় একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায় এবং মেশিনটা শাটডাউন হয়ে যায়। তো এই শাটডাউন হয়ে গেলেই কিন্তু ঝামেলা। সো যে সেটা যেন না হয় সেই ব্যবস্থার জন্য আমাদের মেইনটেনেন্সটা প্রয়োজন। প্রোডাকশন সাইকেল কিপ ইজ স্টিপুলেটেড রেঞ্জ, আমাদের যেটা প্রতিদিনের দরকার সেই প্রোডাকশন সাইকেলটা এবং রানিং অবস্থায় রাখার জন্য, মনে করো একটা গার্মেন্টস লাইনে মেশিন চলছে, হঠাৎ করে বারটেক মেশিন বন্ধ হয়ে গেছে বা সুইং একটা মেশিন বন্ধ হয়ে গেছে, দেন সেই লাইনটা কিন্তু পুরো স্টপ হয়ে যাবে। ওকে, সো প্রোডাকশনটাকে কন্টিনিউ রাখার জন্য এই জন্যই ফ্রাইডেতে মেইনটেনেন্স টিম কি করে, পুরো ইন্ডাস্ট্রি ঘুরে দেখে, মেশিন গুলো চেক করে ঠিকঠাক আছে কিনা। ইমপ্লিমেন্টেশন অফ দ্য কস্ট রিডাকশন, তো তখন যখন মেশিন হাই প্রোডাকশন উৎপাদন করবে কোনো ঝামেলা হবে না, তখন সেই ক্ষেত্রে তোমার কস্ট কমে যাবে। কারণ যত মেশিন চলবে তত রিডিউস দ্য ব্রেকডাউন। ব্রেকডাউন মানেই হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, কোন একটা মেশিন নষ্ট হয়ে গেছে, দৌড়ে গিয়ে গিয়ে অপারেটর মেইনটেনেন্স টিমকে অভিহিত করা হলো, তারা এসে ঠিক করে দিচ্ছে। তো এই যে টাইমটা লস হচ্ছে, দিস ইজ ব্রেকডাউন। রিডিউস দ্য টাইম ডাউন, ব্রেকডাউনের আরো বেশি বড় হচ্ছে ডাউন টাইম। মনে করো 5 ঘন্টার জন্য মেশিন গেছে গা, ঠিক আছে, এটা ডাইং মেশিন ঠিক করতে 8-10 ঘন্টা লাগবে, তাহলে দিস ইজ দ্য ডাউন টাইম। ওকে, সো এটা তো প্রোডাকশনের জন্য প্রচুর পরিমাণ হ্যাম্পার। ইমপ্রুভিং দ্য ইকুইপমেন্ট ইফিসিয়েন্সি, ডেফিনেটলি কোনো একটা ইকুইপমেন্ট স্মুথলি চালাইতে গেলে সেটার ইফিসিয়েন্সি আনতে গেলে সেটাকে স্মুথলি চলতে হবে, আর এই জন্যই কিন্তু আমাদের মেইনটেনেন্সটা দরকার। ওকে, so this is the necessity or objectives of maintenance, and then মেইনটেনেন্স কে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল প্রিভেন্টিভ মেইনটেনেন্স এন্ড সেকেন্ড অফ অল ব্রেকডাউন মেইনটেনেন্স। প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা কি, যে মনে করো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, আমরা একটা ফ্রেজ পড়েছিলাম বোধহয় সবাই, যে আহ, যেন হাতে কেটে সেলাই দিয়ে ঠিক করার চেয়ে হাত যেন কেটে না যায় এই চেষ্টা করাই বোধহয় বেটার, তাই না? তো একটা মেশিন নষ্ট হয়ে বসে থাকলো, তারপর গিয়ে মেইনটেনেন্স টিম সেটাকে ঠিক করলো, তাতে প্রচুর সময় এবং অর্থের প্রয়োজন। সেটা না করে কোনো একটা মেশিনের কোনো প্রবলেম হচ্ছে কিনা, ওই যে বললাম সমস্যাটা কিন্তু একদিনে হয় না, আস্তে আস্তে হয়। মনে করো একটা নাট বোল্ট ইত্যাদি চলে গেছে, সেখান থেকে কিন্তু সমস্যাটা সৃষ্টি হচ্ছে, বড় সমস্যার সৃষ্টি হচ্ছে। সো এই যে প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা হচ্ছে যে রেগুলার বেসিসে, ওয়ার্ক রুটিন বেসিসে যখন আমরা ঘুরে ঘুরে আমাদের ফ্যাক্টরিতে গিয়ে বা মেইনটেনেন্স টিম প্রত্যেকটা মেশিন চেক করবে, সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স। তো সেটা হতে পারে মেকানিক্যাল, সেটা হতে পারে ইলেকট্রিক্যাল। মেকানিক্যালের কোনো টুলস, কোনো চেঞ্জ, পিনিয়ম, রোলার ইত্যাদি চেঞ্জ করতে হতে পারে, ঠিক করতে হতে পারে। হয়তো একটু শগিং করছে, সেটাকে ঠিক করে দিতে হতে পারে, সাইডিং করছে, সেটাকে ঠিক করতে হতে পারে। ইলেকট্রিক্যালের ভিতরে হয়তো একটা ওয়্যার ছুটে গেছে বা একটা ওয়্যার আছে কিন্তু দুইটা, সেখানে দুটো পার্টস ছুটে গেছে, ইলেকট্রিসিটি ঠিক মতো পাস হচ্ছে না বা লাইন লোড পড়ে যাচ্ছে, এই যে বিষয়গুলা। অর্থাৎ একটা মেশিন যেন স্মুথলি চলে সেজন্য যে চেকিং করা, অর্থাৎ নিয়মিত চেক করা, সেটাই কিন্তু প্রিভেন্টিভ মেইনটেনেন্স। নেক্সট যদি আমরা বলি ব্রেকডাউন মেইনটেনেন্স, ব্রেকডাউন মেইনটেনেন্স হচ্ছে সেটা যখন কোন একটা মেশিন বন্ধ হয়ে বসে আছে, তখন মেইনটেনেন্স টিম গিয়ে দ্রুত ছোটাছুটি করে সেটাকে ঠিক করে। সেটা মেকানিক্যাল মেইনটেনেন্স হতে পারে, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স হতে পারে, অর্থাৎ যে পার্টসটা বা যেটা জ্যামেজ হয় সেটাকে ঠিক করে। তো এই মেইনটেনেন্স এর কতগুলো অপারেশন আছে, সেই অপারেশন গুলো আমরা হয়তো থিওরিতেও পড়েছি। সেই অপারেশন গুলো হচ্ছে সেটিংস, যে কোনো একটা নতুন মেশিন আসলো বা কোনো একটা স্পেয়ার পার্টস আসলো, সেটাকে সেটিং করাটাই হচ্ছে সেটিং। বা কোনো একটা নতুন প্রজেক্ট ইনস্টল করা বা নতুন একটা ডাইং মেশিন ইনস্টল করা, সেটা সেটিং। চেকিংটা হচ্ছে যে কোনো মেশিন যেটা আমি ইনস্টল করেছি বা যেটা আমার ইয়েতে আছে, সেই মেশিনটা ঠিকঠাক মতো চলছে কিনা সেটা ইনভেস্টিগেশন করাটাই কিন্তু চেকিং। যে আমি একটা নতুন ডাইং মেশিন ইনস্টল করেছি, সেটা ডোজিংটা ঠিক মতো হচ্ছে কিনা, সেখানে টেম্পারেচারটা ঠিক মতো উঠতেছে কিনা, সেখানে গ্রিলের ভিতরে ফেব্রিক গুলো ভালো মতো ঘুরছে কিনা, দিস চেকিং। এটা সাধারণত অপারেটর করে থাকে, মেইনটেনেন্স টিমও করে থাকে, কারণ যেহেতু অপারেটর সবসময় মেশিনের সাথে থাকে, তো মেশিনের সুবিধা অসুবিধা বা মেশিনের প্রবলেম গুলো কিন্তু সে ভালো বুঝতে পারে। দেন রিপেয়ারিং, মনে করো কোনো কারণে কোনো কিছু খারাপ হয়ে গেছে, সেটাকে রিপেয়ার করা হয়, কোনো স্পেয়ার পার্টস দরকার হলে সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়, সেটাকে আমরা রিপেয়ারিং বলছি। রিপেয়ারিং, অল্টারিং, সেটিং, অ্যাডজাস্টমেন্ট এন্ড ওভারহেলিং। ওভারহেলিংটা হচ্ছে যে মনে করো ওই যে সাইকেলটা তোমার কি করলে, তুমি মেকানিকের কাছে দিয়ে আসলে যে পুরো সাইকেল ভাই খুলে টুলে একবারে ঠিক করে দেন, যা আছে যাবতীয়, সেটাই হচ্ছে ওভারহলিং। যখন আমরা একটা মেশিনের পুরোটাকে একবারে ঠিক করে মেনটেনেন্স করি, যা আছে তাকে, সেটাকে আমরা ওভারহলিং বলছি। বিশেষ করে এটা সাধারণত মান্থলি একবার অথবা 2 মাসে, 3 মাসে, 6 মাসে একবার করা হয়ে থাকে, যে পুরো মেশিনটাকে ধরে তার কি কি সমস্যার সমাধান, কোথায় গ্যাসকেট চেঞ্জ করতে হবে,
কোথায় রাবার টিউব লাগাতে হবে সবগুলো একবারে ঠিক করে ফেলা, সেটাকে ওভারহলিং বলছে। তো এই মোটামুটি মেইনটেনেন্সে আমাদের 4টা অপারেশন রিলেটেড, সেটা হচ্ছে সেটিং, চেকিং, রিপেয়ারিং এন্ড ওভারহলিং। তো এই ছিল প্রথমত মেইনটেনেন্স সম্পর্কে এবং মেইনটেনেন্সের অপারেশন গুলো সম্পর্কে এন্ড টাইপস অফ মেইনটেনেন্স সম্পর্কে। এখন আমাদের যেটা জানতে হবে মেইনটেনেন্স টুলস গুলো সম্পর্কে আজকে আমরা শুধু জানবো। তো আমাদের এই মেইনটেনেন্স ওয়ার্ক গুলোর জন্য আমাদের বিশেষ কিছু টুলস এর প্রয়োজন হয়। এই টুলস গুলো আমরা সবাই জানি বা আশেপাশে জানি, যেহেতু আমাদের অনেকেরই বাসায় অটোমোবাইল, বিভিন্ন প্রকার অটোমোবাইল রয়েছে, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ইত্যাদি ইঞ্জিন রয়েছে। বিশেষ করে যারা গ্রামে, তাদের তো যারা ইরিগেশনের সাথে জড়িত, তাদের তো এ ধরনের পেট্রোল ডিজেল ইঞ্জিন আছে, পেট্রোল ইঞ্জিন হোন্ডা টোন্ডা ইত্যাদি আছে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই এটার সাথে কম বেশি পরিচিত, তারপরে একটু জানতে হবে। তো প্রথম যে টুলসটি রয়েছে আমাদের, সেটা হচ্ছে কম্বিনেশন টুলস বা স্পানার। এই ছবিটা তোমরা পাশে লক্ষ্য করছো। আশা করি সবাই এটা সম্পর্কে জানো, যে রেঞ্চ আমরা যেটাকে বলে থাকি, স্পানার বলছি। এটার দেখো মাথায় বিভিন্ন প্রকার সাইজ রয়েছে, সেই সাইজ নাট এবং বোল্টের সাইজ অনুসারে এটা সাধারণত হয়ে থাকে। তো 13, 14, 15 এইভাবে বাড়তে থাকে। তো কম্বিনেশন টুলস বা স্পানার এটা সাধারণত ইউজুয়ালি মেড অফ ফরগেট স্টিল। এটা একটু ভঙ্গুর টাইপ স্কিল, বিশেষ করে তোমরা এটা যদি কখনো ভেঙে থাকো সেই ক্ষেত্রে হয়তো মনে করতে পারছো। এটা সম্পর্কে আমি বলবো যে আমাদের টিউবওয়েল যেগুলো রয়েছে, সেই টিউবওয়েলটা কিন্তু যে ধরনের লোহার তৈরি, এটা হচ্ছে উম, কি পিট, সরি, কার্বন যুক্ত লোহা, এটার নামটা আমি ভুলে গেলাম। এরকম, তো স্টিলটাও ঠিক এরকম, পিওর স্টিল না, এটাকে ফরগেট স্টিল বলছে, অর্থাৎ শক্ত অথচ ভঙ্গুর। এ ধরনের স্টিল দিয়ে সাধারণত স্পানার গুলো তৈরি করা হয়। এন্ড সাইজ অফ স্পানার ডিনোট দ্য সাইজ অফ দ্য নাট অর বোল্ট ইট ক্যান ওয়ার্ক। মাথায় যে সাইজ রয়েছে সেটা দিয়ে সাধারণত নাট এবং বোল্টের ডিনোট করা হয়। উদ্দেশ্য কি? টাইটেনিং এন্ড লুজিং অফ নাট এন্ড বোল্টস। হ্যাঁ, নাট এবং বোল্টস লুজ এবং টাইট করা। দিস ইজ ভেরি সিম্পল। আমাদের একটা সাইকেল থাকলেও আমরা সেটা করে থাকি। সকেট র্যাচেট সেট, এখানে সকেট এবং র্যাচেট দুটো জিনিস রয়েছে। সকেট উপরে গুলো, র্যাচেট নিচের হ্যান্ডেল। তো যেটার মাধ্যমে কি, যে কোন একটা প্লেন সারফেসে যখন নাট বা বোল্টটা ভিতরের দিকে কোনো মেশিনে থাকে না, জাপানি মেশিন গুলো আমরা যদি দেখি, যে এটা একটা সারফেস, সারফেসের ভিতরে গর্ত করার মতো, সেইখানে নাট বা বোল্টটা দেওয়া আছে, তো সারফেসের বাইরে কোনো কিছু নাই। তো তখন কিন্তু যেটা করতে হয়, তখন কিন্তু আমরা আমাদের যে ইয়েটা রয়েছে, অর্থাৎ স্পান রেঞ্চ, যেটা একটু আগে যেটা দেখলাম, সেটা দিয়ে কিন্তু আমরা ধরতে পারবো না। এটা দিয়ে, স্পানার দিয়ে কিন্তু আমরা ধরতে পারবো না। তখন আমাদের কি হয়, সেই নাট বা বলটাকে ধরার জন্য আমাদের এই সকেট এন্ড র্যাচেট সেটের প্রয়োজন হয়। তো সকেট গুলো র্যাচেটে বসিয়ে আমরা কি করছি, তখন ওটার পুরো নাটটাকে এই সকেট, এই সকেটটা কি হচ্ছে, গিলে খাচ্ছে। তারপর সেটাকে কিন্তু আমরা ইজিলি টাইট এবং লুজ করতে পারছি। সো এটা দরকার হয়ে থাকে বিভিন্ন টেক্সটাইল মেশিনারিজে। নেক্সট যদি আমরা দেখি, যেটাকে আমরা স্লাইড রেঞ্চ বলছি, এটা অন্য নাম হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্চ। স্লাইড রেঞ্চ বা অ্যাডজাস্টেবল রেঞ্চ, এখানে কি করা হয়, যে অ্যাডজাস্টেবল কেন বলা হচ্ছে বা স্লাইড কেন বলা হচ্ছে, দেখো এখানে দুটো, এই যে প্রান্তটা দুটো মাথার অর্থাৎ জয়ের, এই জটা কিন্তু মুভেবল। এটা সবাই দেখেছো তোমরা, যে এখানে যখন এই স্ক্রুটা ঘোরানো হবে, তখন এই জটা আসলে চেঞ্জ হবে। তো এটা আসলে যেহেতু স্লাইড বা অ্যাডজাস্টেবল, এটা সকল প্রকার নাট এবং বোল্টকেই ধরতে পারে। বলা হচ্ছে দিস মে বি কনসিস্ট অফ এ লট, স্লট, সকেট, পিনস, মুভেবল জ, গ্রিস্পিং ইত্যাদি সমন্বয়। তো টাইটেনিং এন্ড লুজিং ইন নাটস এন্ড বোল্টস, এর আগে যেগুলো ছিল সেগুলো একটা নির্দিষ্ট নাম্বারের এগেইনস্ট, অর্থাৎ নির্দিষ্ট সাইজের নাট এবং বোল্টের উপর বেস করে কিন্তু আমাদের স্পানার বলি আর সকেট র্যাচেট বলি, যেটাই বলি না কেন, সেটা ব্যবহার করা হয়ে থাকে। বাট স্লাইড রেঞ্জের ক্ষেত্রে বা অ্যাডজাস্টেবল রেঞ্জের ক্ষেত্রে কিন্তু যেমন 13.5, 13.7, এর সকল প্রকার, অর্থাৎ যেই সাইজ সেই সাইজ অনুসারে অ্যাডজাস্টেবল রেঞ্জটা কিন্তু কাজ করতে পারে। ওকে, এটা খুবই একটা উপকারী টুলস, বিশেষ করে অটোমোবাইলের ক্ষেত্রে। এরপরে যদি আমরা বলি যে হ্যামার, হ্যামার তো আমরা সবাই চিনি, যে হ্যামার সাধারণত রিভেটিং, বেন্ডিং এগুলোর কাজে লাগে। তো বিশেষ স্ট্রেটিং, পিনিং, তো সুইগিং, আমাদের হ্যামারিং করার ক্ষেত্রেও এই হ্যামারটা প্রয়োজন হয়ে থাকে। ওকে, এটা সাধারণত রাবারের হয়, লোহার হয়। তো রাবারের গুলো সাধারণত ফ্যাক্টরি বা সফট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করা হয়, আর লোহার এগুলো হার্ড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট যদি আমরা বলি স্ক্রু ড্রাইভার, উই নো অ্যাবাউট ইট, স্ক্রু ড্রাইভার, দিস ইজ এ ভেরি কমন টুলস ফর অল অফ আস। স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা কি করি, যে পিন হেড বা স্টাড, অর্থাৎ 6 বা 4 খাত বিশিষ্ট যে নাট গুলো রয়েছে, সেটার
যে মাথায় যে ইয়েটা রয়েছে সেটা দিয়ে আমরা এটাকে কি করি, ইয়ে করে থাকি, অর্থাৎ খুলে থাকি। তো এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমার একটা কোনো মেশিন বা সারফেসের অভ্যন্তরে যে সমস্ত, অর্থাৎ ভিতরের দিকে ডিপ করে যে সমস্ত স্ক্রু গুলো থাকে সেগুলোকে রিমুভ বা ওপেন অথবা টাইটেনিং করার জন্য সাধারণত এ ধরনের স্ক্রু ব্যবহার করা হয়, স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়ে থাকে, যেহেতু এটা দিয়ে ড্রাইভ দেওয়ানো যায় সেজন্য এটার নাম, অপর নাম ড্রাইভার। এরপরে যদি আমরা চলে আসি এল কি, এল কির সাথে র্যাচেট এন্ড সকেটের খানিকটা মিল আছে। র্যাচেট এন্ড সকেট, এল কি তোমরা দেখেছো, যাদের বাসায় এই ধরনের অটোমোবাইল বা মেশিন রয়েছে তারা সবাই এল কির কথা জানে আমরা। স্যার এটা তো এটা দিয়ে কি চাক্কা চাক্কা ইয়ে করেন হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, চাক্কা ইয়ে করা হয়। তো এখানের চাক্কা পাঞ্চার হলে চাক্কা খোলা হ্যাঁ, হয় এটা দিয়ে। পার্থক্যটা হচ্ছে যে যেহেতু টেক্সটাইল মেশিনারিজের কথা বলছি, তো এখানে এরকম স্প্যান্ডল আর অনেক কিছু রয়েছে। ওই র্যাচেটের সাথে যেটা হচ্ছে, র্যাচেট এবং সকেট কি হচ্ছে, একটা নাট বা বোল্টকে পুরোটা গিলে খাচ্ছে, বাট এটা কি করতেছে, এটা নিজেই মনে করে একটা সারফেস ভিতরে একটা ইয়ে রয়েছে, তো এই নাট বা বোল্টের মাথায় একটা খাঁজ রয়েছে। তো এই যে এল কিটার কাজ কি, এল কিটা এই খাঁজে ঢুকিয়ে পুরো ঢিল অথবা টাইট করা হয়। তো এখানে সুবিধাটা হচ্ছে, দেখো এল কিটা যদি আই শেপ হতো, সোজা হতো, তাহলে কি হতো, সোজা যদি হতো তাহলে কিন্তু আমরা প্রয়োজনীয় রোটেশন দিতে পারতাম না, প্রেসার অ্যাপ্লাই করতে পারতাম না। একবার সোজা করে ভাবো, সোজা করে কিন্তু তুমি কত শক্তি দিবা, বাট এটা যখন বাঁকানো হয়েছে যান্ত্রিক সুবিধা পাওয়ানোর জন্য, তখন কিন্তু এটা দেখো, এটার কারণে, এল এর কারণে কিন্তু আমরা সেখান থেকে যান্ত্রিক সুবিধাটা পাচ্ছি। তো যেহেতু এটা এল এর মতো দেখতে, সেহেতু এটাকে এল কি বলা হচ্ছে। এবং ওই চাকা চেঞ্জ বা এই ধরনের আরো অনেক কাজেই কিন্তু এল কি ব্যবহার করা হয়ে থাকে, এবং বিশেষ করে টেক্সটাইলে তো নানা প্রকার পিনিয়ন আছে, সেগুলো চেঞ্জ করতে এল কি ব্যবহার হয়। দেন স্টিল টেপ, দিস ইজ ভেরি কমন টু অল, মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়। নেক্সট যদি আমরা দেখি, আমাদের যেটা রয়েছে প্লায়ার্স, দিস ইজ ভেরি কমন অলসো। প্লায়ার্স এর কাজটা কি, যে এটা একটা নোজ থাকে এবং একটা এটা দিয়ে সাধারণত কাট কাট করা যায় এবং সেখানে গ্রিপ করা যায়, নোজ দিয়ে গ্রিপ করা হয়, এবং এখানে একটা ইয়ের মতো সিজরের মতো রয়েছে যেটা দিয়ে কাট করা হয়, অর্থাৎ মেটাল ওয়্যার গুলো সাধারণত কাট করা হয়। সবাই আমরা কাজ করেছি এই ধরনের প্লায়ার্স দিয়ে। আর স্যার এটা তো সাধারণত ফ্লাস হিসেবে চিনে সবাই, এটা এটা কিন্তু প্লায়ার্স বললো কেন? এটার নামই প্লায়ার্স, ওটা পরিবর্তিত হয়ে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। ও যেমন স্লাইড রেঞ্চ, আমাদের জি স্যার, গ্রামে যেটাকে এটা স্যার সেটাকে বলে শালাই রেঞ্চ, স্লাইড স্যার। ঠিক আছে, এই যে স্লাইড থেকে পরিবর্তিত হয়ে সেটা সেলাই হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে হ্যাকশো ব্লেড আমরা জানি মেটাল কাটার জন্য হ্যাকশো ব্লেড ইউজ করা হয়। তারপর পাঞ্চ, যে কোনো কিছু একটা শ্যাফটকে, এটা সাধারণত রাফ সারফেস থাকে, কোনো একটা শ্যাফটকে যখন ইয়ে করা হয় এটা দিয়ে ঘষলে সেটা সাধারণত ইয়ে হয়ে যাবে, সফট হয়ে যাবে, অর্থাৎ সারফেসটা ক্লিন হবে, সেজন্য পাঞ্চ বা ইউজ করা হয়। অনেক সময় শার্পেনিং করার জন্য এই ধরনের পাঞ্চ ইউজ করা হয়। তারপরে যদি আমরা বলি যে আমাদের অয়েল ক্যান এন্ড গ্রিস ক্যান রয়েছে। অয়েল ক্যান আমরা তো সবাই চিনি, বিশেষ করে নিটিং ফ্যাক্টরি গুলোতে তেল, অয়েল ক্যান বিভিন্ন প্রকার লোকেশনে, আমাদের ডাইং ফ্যাক্টরি গুলোতেও ওই যে জোড়ায় জোড়ায় যেখানে পিনিয়ন ঘুরে, বেয়ারিং ঘুরে, সেগুলোতে সাধারণত অয়েল এবং গ্রিস দিতে হয়। এবং উপরে যে গ্রিস গানটা দেখছো এটা সবাই দেখেছো হয়তো, বিভিন্ন প্রকার যারা ট্রাক বা এই ধরনের ওদের কাছেও থাকে। এই গ্রিস গানের উদ্দেশ্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কম্প্রেসড করে গ্রিস ঢোকানো থাকে, এবং যখন এখানে ছেড়ে দেওয়া হয় তখন ওই জায়গাগুলোতে ওই নেইলটা দিয়ে এটা দিয়ে গ্রিসটা বেরিয়ে আসে, গ্রিস ক্যান। তারপর ড্রিল মেশিন বা ড্রিল বিট যদি আমরা বলি, এটাও খুবই কমন একটা বিষয় যে ড্রিল করার জন্য ব্যবহৃত হয়। সর্বশেষ আমরা যদি বলি যে সবগুলো কম্বিনেশনে সাধারণত একটা টুল বক্স থাকে, যে টুল বক্সে নানা প্রকার বেঞ্চ ভাইস থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি, তারপর লেভেলার দেখতে পাচ্ছি, ট্যাব দেখতে পাচ্ছি, রেঞ্চ সবকিছুই থাকে। তো প্রাইমারি ভাবে আমাদের যদি বলি যে মেইনটেনেন্স এর জন্য প্রাইমারি কিছু টুলস বা এগুলো ইউজ করা হয় প্রাইমারি টুলস হিসেবে। এরপরেও আরো কিছু টুলস যখন বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বিশেষ টুলস লাগে। তো আমাদের বিশেষ করে ওয়াইট প্রসেসিং এর ক্ষেত্রে ডাইং মেশিন রয়েছে, তারপরে আমাদের ফিনিশিং মেশিনারিজ গুলো রয়েছে, বয়লার রয়েছে, ঠিক আছে, বয়লারও কিন্তু ওয়েট প্রসেসিং এর অন্তর্ভুক্ত, যেহেতু স্টিম দিয়ে এখানে কাজ করানো হয়। ওকে, তো বিশেষ আবার ওই জায়গাটা শিখাতেও কাজে লাগে অনেক সময়। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাক্টরি এক্সপেরিমেন্ট বা বলবো সেটার। এখন ইউনিভার্সিটিতে থাকলে হয়তো সবগুলোর নেড়ে চেড়ে দেখা যেত। এই তাহলে আজকের যে এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে
যে স্টাডি অন মেইনটেনেন্স, তাহলে আমরা বুঝলাম যে মেইনটেনেন্সটা কি, যে ঠিকঠাক রাখা। মেইনটেনেন্সের উদ্দেশ্য সম্পর্কে জেনেছি, মেইনটেনেন্স টাইপ সম্পর্কে জেনেছি। টু টাইপস, প্রিভেন্টিং এন্ড ব্রেকডাউন। অবশ্যই প্রিভেন্টিভটাকে আমরা প্রিফার করব। এন্ড দেন আমরা যদি বলি যে এটার 4টা অ্যাকশন মেইনটেনেন্সের সাধারণত, সেটা আমরা জানি যে সেটিং, চেকিং, রিপেয়ারিং, ওভারহলিং, এই 4টা অ্যাকশন। এবং তারপরে কিছু টুল সম্পর্কে আমরা জানলাম। এই সো এরপরে যদি if any question please ask, I will answer, try to answer your questions. কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। স্যার মানে কি যদি অনলাইনে যদি এক্সাম হয় সেক্ষেত্রে মানে কি ল্যাব রিপোর্টের ব্যাপারটা যদি ক্লিয়ার করতে কি করতে হবে যদি অনলাইনে এটা তো যদি ল্যাব না। ল্যাব রিপোর্টের যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা অনলাইনে সাবমিট করবা। আমি সিলেক্ট করে দিব কয়টা সাবমিট করতে হবে। যেহেতু এই সেমিস্টারে আমাদের খুলে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমরা যখন সামনাসামনি যাব তখনই ল্যাব রিপোর্ট গুলো সাবমিট করব। তো আমরা আশা করছি আমরা কিছুদিনের ভিতরেই ক্যাম্পাসে চলে যেতে পারবো। আবার পর বন্ধ করে দিবে নাকি? আমি তো সেই মনে হয় বেশি দিন খুলবে না।